শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৩৪। শুদ্ধ? ওহো শুদ্ধ, কই তুই বাপ, জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন শিমিন চৌধুরী। দু চোখে পানিতে ঝাপসা দেখছেন সব কিছু, পা জোড়া, চলতে চাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরের সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়া ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে করে বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও শাওন চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাত, শাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় এই 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমড়া করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সেহরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় শীতেরা শিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কোরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 যা কোরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফত চৌধুরীও শুদ্ধও দেয়। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 2-1 পারা করে কোরআন পড়ে। বলা বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কোরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছিল ওনার বাবা অর্থাৎ শুদ্ধ দাদার কাছে। চমৎকার করে কোরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠে কোরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আজ প্রথম রোজা, প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানে 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র এক একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে শিমিনের কাছে কল এসেছে, সাম্য সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। দুই ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান শিমিনকে ফোন কল করে এসব জানিয়েছে। শুদ্ধর রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। কথা স্মরণ হতেই দোতলার দিকে ছুটছেন তিনি। এদিকে শুদ্ধও নামাজ পড়ে ঘুমায়নি, আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে, সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ, বলতে হয় মেয়েটার ধারালো ট্যালেন্ট, তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনও আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনও ঘুমাচ্ছে হয়তো। রোজা আছে সারাটা দিন, চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে, একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাপ করে দিন। মাপ করা মহৎ গুণ, অথচ যত রাজ্যের আজায়রা কাজ করে বেড়াবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসব কথার রেশ না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছালো শিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার থ্রি পিস, কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে, দুই একটা কড়া কথা বললেই সে আবেগগ্রামে আবেগ সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজেগুজে বসে কাঁদতে কাঁদতে আমচোর হয়ে যাবে? না, মোটেও তা করবে না, বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহাবারব এখনও বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিংয়ের সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। এ কথা শোনা মাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে এই কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধই তুলবে সে। কি ভেবেছে কি সে না
যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে বেলুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেলুনিতে রাবার বাঁধতে পারল না, তার আগেই দৌড়ে বের হলো। এইদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে, প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে শিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝলো সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাদার মানুষ নন তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে এক পেশে মা তুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে, এভাবে ছুটছো কেন? পড়ে ব্যথা পাবে তো। বাপ, ওই ছোট চাচ্চু ঠিক আছে? হুম। তাহলে? একজন কল করেছিল, সাম্য সিজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুদ্ধ ভ্রু কুঁচকাল। শিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটির হিড়িক পড়ে গেছে। জায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল সাম্য সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এই বাড়ির প্রাণ, বিনোদন পর্বের মূল উৎসও। অথচ আদরের বাচ্চা দুটোর এই ঘটনায় চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও শাওন চৌধুরীর কাছে খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ সাম্য সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করলো না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করে দ্রুত এসো। একথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সীতারা, শিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুধু ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোপাচ্ছে এখনো। কান্নার প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বাকি। তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না, ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধের কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধের পাশের সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিক্সা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়ালো না। শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা, সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। সাম্যকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন, কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিতেই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কারা জানি সায়ন বাবার পার্টি অফিস তুর কইরা লাইছে। সায়ন বাবা কারা জানি খুব পিড়াইতাছে। কাকে মারছে? মুই তারে চিনি না, তই শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। ও, আপনি যাইবেন আম্মা? চলেন আপনারে নিয়া যাই। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না, আমি একা বাসায়। আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর যাবো না আম্মা। ঠিক আছে। একথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভিতর চলে এলো। তার এমন কাঠখট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এ বাড়িতে চাকরি করেন তাও 5-7 বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চেনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যদের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার কি উচিত না কেঁদে কেটে একসা হওয়া? যেমন শীতল হয়েছে, কিংবা সায়নের পার্টি অফিস কে বা কারা ভেঙেছে এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা, কিংবা সায়ন কাকে মারছে এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতো শান্ত, তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বললেও কাজ হচ্ছে না, সে সমানে একটা ছেলের মুখে ঘুষি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রুই যখন, তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন কথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে
আরাম করে বসেছে। রোজানা থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত। এ কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তেই সারা গা মিটমিটিয়ে উঠছে দেখে রুবাব ছায়ায় দাঁড়িয়ে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে, রাজনীতি টাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারতো। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয় জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটি রত্ন, এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবেই সে সময় দেখল। সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতর ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী, যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নী ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিধায় ছেলেপুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দৌড়ে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে শুয়ে কথা দিয়েছি এই একটা মাস গালিটালি দেব না, অকারণে কাউকে মারবো না। তবে হ্যাঁ, যেই চোদনা অকারণে আমার পেছনে সুড়সুড়ি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুইও দুষ্টুমি করিস না, মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা, বাড়ি যা। বাড়ি যাব? যাবো তো। আগে তোর 3 বোনের এক বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসি। এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকাতে তোমার আচোদা কথাবার্তা গোগ্রাসে গিলে যাব। হা হা, আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খোলাখুলি লাগালাগি বাদ রাখে না কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াস রে সায়ন, তুই গিলতেও পারোস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো। লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বোলানোয় তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে ধরে বলল, ওই মাদারচোদ, কেন লাগাম দিব? বল কেন? আমার সাথে শত্রুতা? আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউকে অসম্মান করেছি, বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটি আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরের বোনের ক্ষতবিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে রাখবে তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়না সহ্য করতে পারল না, শক্ত হাতটাই ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গোলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করলো। সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ। ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে সারাতে গেলে সায়ন বলল, এই শোরের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বাইনচোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভাদ্র মাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এই এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও শতগুণ সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমাকে তুই রোজ রোজ একই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমারই পেছনে ভরবো শালা।
কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ভেড়াচোদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করিয়েছে। সেই সাথে শুনে নাও, তোমার চোদার সময় নেই এই সায়নের। আমার রুচিও এত জঘন্য না, সর চোখের সামনে থেকে। যা সর, আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। কথা বলে কনককে আর একটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রুকুচকে তাকালে রুবাব বলল, ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর সামনে নাকি একই ব্লাড? তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে শায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু করে ছুঁড়ে ফেললো। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কত দিক সামলাবি তুই? কতবার সেভ করবি বোনদের? তোর বাগানের সেরা ফুলটাকে তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসনটা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতেই শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের।